বাংলাদেশে ঘন, ঘন ভূমিকম্প একদিকে যেমন একটা আতঙ্কের কারণ, আরেকদিকে ভূমিকম্প একটা খুবই মজার জিনিস হইছে। ভূমিকম্পের দুলতে, দুলতে বাংলাদেশে ১ কোটি ভূমিকম্প গবেষক তৈরি হয়ে গেছে, যারা নানা রকম জ্ঞান ছড়াচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে ভূমিকম্প নিয়ে যে জ্ঞানী, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মেহেদী আহমেদ আনসারী। উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর, জিওটেকনিক্যাল আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর উপর যার স্পেশালাইজেশন। উনি বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী ভূমিকম্প বিষয়ক গবেষকদের মধ্যে অন্যতম একজন। তার কাছ থেকে আজকে আমরা শিখব ভূমিকম্প সামনে কতটুকু হবে, আবার ভূমিকম্প আসতেছে কিনা, ভূমিকম্পের সময় কি করণীয়, কেন ভূমিকম্পের সময় দৌড়ায় বের হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত না, বাংলাদেশের কোন কোন এলাকায় ভূমিকম্পগুলো ঝুঁকি বেশি, কোন কোন এলাকায় ভূমিকম্পগুলো কম, এবং সামনে কিভাবে আপনি আপনার বিল্ডিংটা কি ভূমিকম্প হলে অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে নাকি নেই। চলুন শিখি ভূমিকম্প কেন হয়। ৩টা ন্যাচারাল কারণ, একটা হচ্ছে আমাদের ম্যানমেড কারণ। প্রথমেই দেয়াল ঘেঁষে দাঁড়াতে হবে। আগুনের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, আগুনের ক্ষেত্রে কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। তো মেইন ভূমিকম্প পরে কিন্তু আরো ছোট, ছোট অনেকগুলো আসতে পারে। ফলে কিন্তু যদি ভবন ভেঙে পড়ে এবং তারা যদি তখনও ভবনে থাকে বা ভবনের রাস্তার মধ্যে থাকে সামনে, তাহলে কিন্তু মৃত্যুর মুখে পড়তে পারে বা ইনজুর হতে পারে। ওই গ্যাপটার মধ্যে আপনার মাথায় হাত দিয়ে দাঁড়াতে বলে। কারণ ছাদ মাঝখানে থাকলে ছাদ মাথায় পড়বে, কিন্তু এজে থাকলে আপনার মাথায় পড়বে না। যে আরেকটা বড় ভূমিকম্প হতে পারে, এটা ইন্ডিকেট করে যেটা অলরেডি আর ভূমিকম্পের সময়টা কম রিসেন্ট ভবিষ্যতে। মিথ্যা কথাও কিন্তু ফেসবুকে ছড়াচ্ছে। বুঝাই যাচ্ছে যে আমাদের এখানে ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু সামনে একটা বড় ঝুঁকি আসতে পারে। আর এট দ্য সেম টাইম প্যানিকের কিছু নাই। প্যানিকের কিছু নাই। আসলে হচ্ছে কি, ভবনই কিন্তু মানুষের ৯০% জীবন বাঁচায়। বাকি ১০% মানুষকে কিন্তু আমরা ডেবরি থেকে উদ্ধার করে নিয়ে আসি সারা পৃথিবীতে। তো এখন এই বিল্ডিংগুলো আমরা কি করব? আমাদের ঢাকার একটা ম্যাপ তৈরি করেছি। সেই ম্যাপের মধ্যে কিন্তু চিহ্নিতকরণ করা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ এলাকা। বসুন্ধরা, আফতাবনগর, জলসিটি প্রজেক্ট, এগুলো সব জায়গায় হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। মাটির দিক থেকে মাটি খারাপ, কিন্তু যেটা আছে ইঞ্জিনিয়ারিং নলেজে কোনো খারাপ বলে কিছু নেই। এখন আমি নিরুৎসাহিত কিভাবে করব? অলরেডি অনেক মানুষ এই জমিগুলো কিনে বসে আছে আফতাবনগর, বসুন্ধরা, জলসিটিতে। তাদেরকে নিরুৎসাহিত না করে বরঞ্চ কীভাবে ওখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই উপায়টা বাতলানো হয়তো আমার জন্য ভালো হবে। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, এই রিসেন্ট ভূমিকম্পে বাংলাদেশের শর্ট টার্মে এবং লং টার্মে আসলে প্ল্যানগুলো কীরকম হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ভূমিকম্প নিয়ে তো আমরা অনেক ধরনের কাজ করছি। ভূমিকম্প আসার সম্ভাবনা নিয়ে অনেক কিছু বলা আছে, কিন্তু আসলে প্ল্যানিংটা আমাদের কোন ঠিক মতো নেই। আসলে যে আমরা শর্ট টার্মে কী করবো, লং টার্মে সরকারের এরকম পলিসি নেই। বাট আমরা যেটা মনে করি, যারা আমরা এটা নিয়ে কাজ করছি, যে শর্ট টার্মে আসলে ২টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ভবনগুলোকে চিহ্নিতকরণ করা, অর্থাৎ আমরা একটু লাকি, যেহেতু একটা ছোট আর্থকুয়েক হয়ে গেছে, সব ভবনে কম বেশি হালকা পাতলা ক্র্যাক দেখা দিয়েছে, যদি এগুলো স্ট্রাকচারাল না, নন স্ট্রাকচারাল, অর্থাৎ বিল্ডিং এর জন্য ক্ষতিকারক না, কিন্তু এইগুলাই আইডেন্টিফাই করে দিবে যে কোন বিল্ডিংগুলো আসলে ভালো মতো নির্মিত হয়েছে, কোনটা খারাপভাবে নির্মিত হয়েছে। তো আমরা ইমিডিয়েটলি যেটা করা উচিত, বিশেষ করে ঢাকার কথা যদি আমি বলি, ঢাকায় টোটাল ২১ লাখ বাসা আছে, তার মধ্যে ১৫ লাখ হচ্ছে একতলা, যেগুলো খুব একটা ক্ষতিকারক না। বাট এই যে ৬ লাখ আছে, যেগুলো হচ্ছে ৪ তালা থেকে ২০ তালা, সেগুলো ক্ষতির কারণ হতে দাঁড়াতে পারে, কারণ এগুলো প্রতিটা ভবনেই অনেক লোক বসবাস করে। তো এই ৬ লাখের মধ্যে আমরা আইডেন্টিফাই করার কথা বলবো শর্ট টার্মে, যে কোনগুলা ঝুঁকি মুক্ত, কোনটা ঝুঁকি পূর্ণ। এইটা যদি আমরা আইডেন্টিফাই করে দিতে পারি যে ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিমুক্ত, তাহলে কিন্তু সরকার সামনে লং টার্মে কি করবে একটা প্ল্যানিং দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় জিনিস আমাদের যেটা প্রয়োজন হবে, আপনি জানেন যে অনেকেই, বিশেষ করে বাসাবাড়ি, হসপিটাল এবং আমাদের হলগুলা, ইউনিভার্সিটি হলগুলা থেকে কিন্তু অনেকে লাফিয়ে নেমেছে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে কন্টিনজেন্সি প্ল্যানটা তৈরি করা। কন্টিনজেন্সি প্ল্যান হচ্ছে যে প্রত্যেকটা মহল্লা ভিত্তিক একটা প্ল্যান তৈরি করা থাকবে, যে নিয়ম হচ্ছে ভূমিকম্প চলাকালে কিন্তু আরও বাসা থেকে বের হওয়ার কথা না। সে বাসায় দেয়াল ঘেঁষে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। ভূমিকম্পটা শেষ হলে খুব ডিসিপ্লিন ওয়েতে সে নিচে নেমে একটা ডেজিগনেটেড জায়গা, যেটা মাঠ হতে পারে, খোলা মাঠ, ওখানে যে দাঁড়াবে। কিন্তু আমাদের এখানে মানে এই প্ল্যানিংটাই নাই। তার ফলে যেটা হচ্ছে কি, মানুষ, আর যেটা হচ্ছে যে আমাদের রেগুলার ড্রিলের একটা ব্যাপার আছে, যে মহড়া, সে মহড়াটা কিন্তু আমরা করছি না। তার ফলে যেটা হচ্ছে, এই যে ভূমিকম্প হলো 5.7, যেটা খুব বড় না আবার খুব ছোট না, কিন্তু এই ভূমিকম্পে কিন্তু প্যানিক হয়ে মানুষ মানে স্ট্যাম্পিড হয়েছে, ছোটোখাটো স্ট্যাম্পিড হয়েছে। বড় স্ট্যাম্পিড কিন্তু হতে পারতো, কিন্তু হয়নি, লাকিলি আল্লাহ হয়তো রক্ষা করেছেন আমাদের। কিন্তু মেইনলি যেটা হচ্ছে যে ডিসিপ্লিন ওয়েতে যদি ভূমিকম্পর পরে সবাই নিচে নেমে আসে এবং একটা ডেজিগনেটেড খোলা মাঠের মধ্যে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের ঝুঁকিটা অনেক কমে যাবে। অর্থাৎ আফটার আর্থকুয়েক যে ঝুঁকিটা, কারণ ভূমিকম্পের পরে কিন্তু মেইন ভূমিকম্পের পরে কিন্তু আরও ছোটো ছোটো অনেকগুলো আসতে পারে, সেগুলোর ফলে কিন্তু যদি ভবন ভেঙে পড়ে এবং তারা যদি তখনও ভবনে থাকে বা ভবনের রাস্তার মধ্যে থাকে সামনে, তারা কিন্তু মৃত্যুর মুখে পড়তে পারে বা ইনজুর হতে পারে। তো সেই জন্যই বলা হচ্ছে যে কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে আগের থেকেই আপনার প্রত্যেকটা মহল্লাভিত্তিক প্ল্যান থাকতে হবে, যে কোনটা ডেজিগনেটেড জায়গা হবে যেখানে মানুষ যে দাঁড়াবে, যদি জায়গা থাকে, যেরকম পুরন ঢাকে ওই জায়গাটা হয়তো পাওয়া যাবে না, নতুন ঢাকে ওটা সমস্যা না। তো এই যে প্ল্যানটা, যে ভূমিকম্প চলাকালে
কেউ বাসা থেকে প্যানিক হয়ে নামবে না, মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়াবে। দ্বিতীয় অর্থে ভূমিকম্প শেষ হলে ঠান্ডা মাথায় সিঁড়ি দিয়ে নামবে এবং একটা ডেজিগনেটেড জায়গায় দাঁড়াবে। এই জিনিসটা হচ্ছে মোটামুটি কন্টিনজেন্সি প্ল্যান একটা মেজর কাজ। সব মানুষ যে মনে করে যে ভূমিকম্পর অনুভূত হওয়ার সাথে সাথে দৌড়ায় বাসা থেকে বের হতে হবে, এই চিন্তাটা আসলে কোথা থেকে আসছে, নাকি এটা একটা কুসংস্কার? কুসংস্কার ঠিক না। আগুন লাগলে এটা হতে পারে। আগুন লাগলে হয়তো নিচে নেমে যেতে পারে। যেরকম কালকে দেখলেন যে একটা আগুন লাগলো, তখন তো এটা অবশ্য বাসায় লাগেনি, একটা বস্তির মধ্যে লেগেছে, বাট ওখানে কিন্তু বের হয়ে যাওয়ার তো একটা স্কোপ আছে এবং বের হয়ে গেছে হয়তো মানুষ। কিন্তু ভূমিকম্প ঠিক উল্টাটা। ভূমিকম্পে বলে যে যদি প্রথম প্রিমাইসটা আমি দেখেন যে শর্ট টার্মে আমি যে দুইটার কথা বললাম, যে একটা হচ্ছে ভবন চিহ্নিতকরণ, একটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানটা তৈরি করা। লং টার্মে হচ্ছে ভূমিকম্প সহনীয় ভবন নির্মিত করাতে হেল্প করা অথবা মজবুতিকরণ করা। আপনি যেটা বললেন যে পালিয়ে যাওয়ার ব্যাপারটা, প্রথমে হচ্ছে ভূমিকম্পের প্রথম ঘটনাটি হচ্ছে যে ভবনটা যদি ভূমিকম্প সহনীয় হয় তাহলে কিন্তু এগুলো সমস্ত থিওরি কাজে দেবে। আর ভবন যদি ভূমিকম্প সহনীয় না হয় তাহলে কিন্তু বিল্ডিংটা ওখানেই ভেঙে সবাই মারা যাবে। এখন ভবন যদি ভূমিকম্প মানে কি বলা উচিত রেজিস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু আমরা বলছি যে প্রথমেই দেয়াল ঘেঁষে দাঁড়াতে হবে। আগুনের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, আগুনের ক্ষেত্রে কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। হ্যাঁ, কিন্তু ভূমিকম্পে কেন মানা করে, কারণ ভূমিকম্প আসলে কিন্তু আপনার দরজাটা লক হয়ে যেতে পারে, কারণ ঝাঁকুনিতে বেঁকে যেতে পারে, দরজা খুলবে না। তো ওই প্যানিক হয়ে যেটা হয় যে ছাদটা আগে ভেঙে পড়ে। এখন ছাদ ভেঙে পড়লে কিন্তু দেয়াল মধ্যে কিছুটা হচ্ছে লটকে থাকে, আমি যদি বাংলা ভাষায় বলি। তো লটকে থাকলে কি হচ্ছে, ওখানে একটা অ্যাঙ্গেল অফ লাইফ, ট্রায়াঙ্গেল অফ লাইফ তৈরি করে। ওই গ্যাপটার মধ্যে আপনার মাথায় হাত দিয়ে দাঁড়াতে বলে, কারণ ছাদ মাঝখানে থাকলে ছাদ মাথায় পড়বে, কিন্তু এজে থাকলে আপনার মাথায় পড়বে না। সেই জন্য প্রথম অবস্থাতেই বলে যে প্যানিক না হয়ে, কেন প্যানিকড হলে দরজার লক হয়ে যেতে পারে, তখন সে আর বের হতে পারবে না, ছাদ মাথায় পড়তে পারে। প্যানিক না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে আগেই থেকে চিহ্নিত করা থাকতে হবে যে কোন দেয়ালে সে দাঁড়াবে। ফুল ফ্যামিলিকে আগে থেকে বলা থাকতে হবে, দেয়াল ঘেঁষে মাথায় হাত দিয়ে দাঁড়াবে। তারপর যখন ভূমিকম্প শেষ হবে তখন দরজা নাও খুলতে পারে, তখন দরজা বাড়ি দিয়ে ভেঙে সে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিচে নেমে যাবে এবং একটা ডেজিগনেটেড জায়গায় দাঁড়াবে। প্যানিক হয়ে কোনোভাবেই তড়িঘড়ি করে দরজা খুলে বের হওয়ার কোনো স্কোপই ভূমিকম্পে নাই। স্যার, আমাদের অনেকগুলো যে মৃদু ভূমিকম্প হলো, এটা কি ইন্ডিকেট করে যে রিসেন্ট স্ট্যাটিস্টিক্যালি যে আরেকটা বড় ভূমিকম্প হতে পারে? এটা ইন্ডিকেট করে যেটা অলরেডি আর ভূমিকম্পের সময়টা কম রিসেন্ট ভবিষ্যতে? আসলে এগুলা নিয়ে অনেক জটিলতা ক্রিয়েট হয়েছে। রিসেন্টলি দেখবেন যে অনেকে মিথ্যা কথাও কিন্তু ফেসবুকে ছড়াচ্ছে। আমি মনে করি যে এদিক থেকে যদি আমরা একটু সরে যাই, আমি যদি বলি যে আমাদের অতীতে এখানে ৬টা বড় ভূমিকম্প হয়েছে। একটা ১৭৬২ সালে ৮.৫, ১৮৯৭ সালে ৮.১, আর ছোট, ছোট ৭ ম্যাগনিটিউডের আর্থকুয়েক হচ্ছে ১৮৬৯, ১৮৮৫ সাল, ১৯১৮, ১৯৩০ সালে। এই যে ভূমিকম্পগুলো হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে ভূমিকম্প প্রবণ এলাকা। কিন্তু ভূমিকম্পর সময়টা হয়তো একটু দেরিতে আসে। যেরকম টার্কিতে মোটামুটি ৪০ বছর পর আসে, জাপানে ১০ বছর পর আসে। আমাদের পার্শ্ববর্তী বার্মাতেও মোটামুটি কিন্তু ২০ বছর পর আর্থকুয়েক আসে। কিন্তু আমাদের এখানে কিন্তু আসলে কোনো রিসার্চারই একদম পিন পয়েন্ট করতে পারেনি। অনেকে বলছেন যে ৯০০ বছর পর, অনেকে বলছে ৩০০ বছর পর, বিভিন্ন লিটারেচার তথ্য আছে, অনেকে হয়তো ১৫০ বছর বলছে। বাট আমরা ধরেই নিই যে আমাদের এখানে বড় ভূমিকম্প আসতে পারে, যেহেতু লাস্ট বড় আর্থকুয়েকটা বেশ আগে হয়েছে। কারণ এক্স্যাক্টলি আমাদের বলা মুশকিল যে সামনে আসছে কি আসছে না। কিন্তু প্রিপেয়ারনেসের দিক থেকে যেহেতু মানুষের মনে একটা শঙ্কা ঢুকে গেছে, এখন আশ্বস্ত করাও মুশকিল। এখন আমি যদি বলি আশ্বস্ত করি যে ভূমিকম্প এখন হবে না, তাহলে তো মানুষ মনে করবে যে তার প্রিপেয়ারনেসের কোনো দরকারই নেই। তো আমি মনে করি প্রিপেয়ারনেসের দিক থেকে আমাদের এই অ্যাজাম্পশনে যাওয়াটাই ভালো, যে সামনে একটা বড় ঝুঁকি আসতে পারে, সেই অনুযায়ী আমাদের কি করণীয়, এই অ্যাজাম্পশনে আগানোটাই হয়তো আমাদের সবার জন্য মঙ্গল হবে। আর এট দ্য সেম টাইম প্যানিকের কিছু নাই। প্যানিকের কিছু নাই, কারণ আসলে আল্লাহ কখন কোথায় আর্থকুয়েক দিবে কেউ আসলে বলতে পারে না। সেইটা দিয়ে আসলে আমাদের চিন্তা করে, উনি যদি চান, আমরা যতই বলি না কেন আর্থকুয়েক হবে না, হয়তো কালকে আর্থকুয়েক হয়ে গেল। আবার উনি যদি চান হয়তো আমাদের লাইফে জীবদশা নাও হতে পারে। তো সেই জন্য প্রিপেয়ারনেসের দিকটা ঠিক রাখা উচিত। অর্থাৎ ভবন নির্মাণে আমাদের গুরুত্ব দিতে হবে। আসলে হচ্ছে কি, ভবনই কিন্তু মানুষের ৯০% জীবন বাঁচায়। বাকি ১০% মানুষকে কিন্তু আমরা ডেব্রি থেকে উদ্ধার করে নিয়ে আসি সারা পৃথিবীতে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ২০২৩-এ টার্কি আর্থকুয়েক হয় ৬ ফেব্রুয়ারি, দুইটা ব্যাক টু ব্যাক, দুইটা 7 ম্যাগনিটিউড, মেইন ক্যাপিটাল থেকে বেশ দূরে। তো ক্যাপিটাল আঙ্কারা কিন্তু ওদের বেশ প্রোটেক্টেড আর্থকুয়েক নিয়ে, কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব একটা প্রোটেক্টেড ছিল না। এবং দেখা যায় যে ৫০,০০০ লোক মারা যায় জাস্ট ভবন চাপা পড়ে, বেশ কয়েকটা ভবন চাপা পড়ে। এবং পরবর্তীতে বিবিসির একটা রিপোর্টে বলেছে প্রায় ২০ জন লোককে ওরা ডেব্রির তল থেকে উদ্ধার করে, কিন্তু প্রায় ৩ কোটি টাকা খরচ করে। তার মানে মানুষ প্রতি কিন্তু ১৫-২০ লাখ টাকা খরচ করেছে ওখানে। কিন্তু আমরা জানি যে ভূমিকম্প সহনীয় ভবন করতে একটা ৫ কাঠা প্লট, যেখানে ৫০ জন মানুষ থাকে এবং ৬ তালা হয়, সেই ভবনটা মজবুতিকরণ করতে খরচ ৫০ লাখ। এখন আমরা কি আফটার ভূমিকম্প মানুষ মারা যাওয়ার পর মানুষকে উদ্ধার করতে এই টাকাটা ব্যয় করবো, না আগে ব্যয় করবো? সেই জন্য বলা হয় যে ভূমিকম্প সহনীয় ভবন করাটি হয়তো আমাদের জন্য লাভজনক লং টার্মে। আর এখানে সরকারি ইনভেস্টমেন্টটা কম, কারণ যখন মানুষ মারা যায় তখন ফুল সরকারের উপর ঝুঁকিটা চলে যায়। এটাও একটা ফ্যাক্টর কিন্তু।
স্যার, আপনি যখন বিল্ডিং চিহ্নিতকরণের কথা বললেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে যে এখানে তো অনেক বিল্ডিং চিহ্নিত হবে এবং আমাদের তো গত ৩০-৪০ বছরে অনেক আরবান প্ল্যানিং এর পুঞ্জীভূত হয়েছে অনেক। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে, যেটা মানে পাপ অনেক বেড়ে গেছে যেটাকে বলে। সো এখন এই বিল্ডিংগুলো আমরা কি করব? এখানে তো ধরেন বিল্ডিং, ফ্ল্যাটের মালিক অনেক কিছু। না কিন্তু একটা জিনিস বলি, সব বিল্ডিং এর থেকে ওনারশিপ আছে, কিন্তু দেখেন ফ্ল্যাট মালিক সমিতি আছে। আমি যেটা আপনি বলার চেষ্টা করলাম, আসলে সরকারের পক্ষে সরকার তো চিহ্নিতকরণ করে দিতে পারে, এই দায়িত্বটা নিতে পারে, কিন্তু এখানে কিন্তু লোকাল কমিউনিটি এবং বিল্ডিং ওনারদের একটা মেজর রোল আছে। কারণ দেখেন, আমি জাস্ট বলি যে ইনিশিয়াল চেকিং করতে হতে বিল্ডিং প্রতি লাখখানিক টাকা লাগতে পারে। তো এই চেকিং করতে হতো, আমরা যদি ইনিশিয়াল স্ক্রিনিংটা করি সেটা হয়তো আমাদের 7 দিনে করা সম্ভব। তো এই স্ক্রিনিংটাই আমরা করতে চাচ্ছি। আসলে হচ্ছে সময় লাগবে, হয়তো আপনাদের রাতারাতি হবে না। এটা হয়তো আমরা রানা প্লাজার পর ৩,৫০০ ফ্যাক্টরি বিল্ডিং মোটামুটি ২-৩ মাসে আমরা চেকিং করে ফেলেছিলাম। সরকারি একটা পুশ ছিল, আইএলওর একটা ফান্ডিং ছিল, কিন্তু এইখানে প্রায় ৬ লাখ বাসা। সরকারের পক্ষে প্রজেক্ট করে এই ধরনের প্রজেক্ট করাটা আসলে সম্ভবই না বলতে পারেন। এইখানে আমরা মনে করছি যে বিল্ডিং ওনারদের দিক থেকে একটা সাপোর্ট আসতে হবে। কারণ ঢাকাতে কোনো জায়গাতে ১ কোটি টাকা নিচে কিন্তু ফ্ল্যাট নেই। ঢাকার পেরিফেরিতে ১ কোটি, সেন্ট্রাল জায়গায় ধানমন্ডি গুলশানে ৪ কোটি থেকে ৫ কোটি একটা ফ্ল্যাটের দাম। এখন বিল্ডিং চেকিং করতে যদি আমার ইনিশিয়াল চেকিং করতে ১ লাখ টাকা লাগে, আর পরবর্তী যদি ডিটেইল চেকিং করতে ৫ লাখ টাকা খরচ হয়, এই ১ লাখ টাকা কিন্তু ১০টা ফ্ল্যাট ওনারের, একটা ৬ কাঠা ৫ কাঠা প্লটের ১০টা ফ্ল্যাট থাকে, দেয়া কিন্তু খুব একটা কঠিন না। অর্থাৎ ফ্ল্যাট প্রতি ১০,০০০ টাকা। তো এই মডেলে আমি আসলে সরকারকে আগাতে বলব যে ফ্ল্যাট প্রতি যদি টাকা, তেমন হচ্ছে বিল্ডিং ওনারের দায়িত্ব থাকবে যে তাকে এক্সেস দেয়া, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ফার্ম চেক করবে এবং টাকাটা তাদেরকে পে করা। সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে। ঢাকাতে 8টা জোন আছে রাজুকে, প্রত্যেক জোনে কোন কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম কাজ করবে। কারণ আমরা রানা প্লাজার পরে কিন্তু মোটামুটি 50টা মতো ইঞ্জিনিয়ারিং ফার্মকে আমরা ট্রেনিং দিয়েছিলাম এবং দে আর নাও ওয়ার্কিং ইন দি ফিল্ড। দরকার হলে আরও ইঞ্জিনিয়ারিং ফার্ম, আরও ইঞ্জিনিয়ারদের আমরা ট্রেনিং দিতে সক্ষম। সেই ট্রেনিং দিয়ে আমরা যদি এদেরকে এক্সপার্ট করে দেওয়ার পর, কারণ সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের কিন্তু ওই নলেজটা থাকে না, যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে। এবং আমাদের ওখানে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া আছে, মোটামুটি যেই 2জন ইঞ্জিনিয়ার এই টিমে কাজ করবে তাদের একজনকে হতে হবে হচ্ছে মাটি পরীক্ষা বা মাটির জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। 2জন কম্বাইন্ড এক্সপিরিয়েন্স 20 বছর থাকতে হবে। মানে সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার পক্ষে এই হালকা ক্র্যাক দেখে বোঝা মুশকিল যে বিল্ডিংটা টিকবে কি টিকবে না, মানে এক্সপিরিয়েন্স কাউন্টস। আচ্ছা, যাই হোক, প্রসেসটা তাহলে হবে, ভবন 8টা জোনের যে ভবনগুলো আছে সেগুলো কিছু ইঞ্জিনিয়ার ফার্মকে লিস্ট করে দেওয়া হবে, তাদেরকে দিয়ে চেক করাতে হবে, তার সরকার অনুমোদিত ফার্ম হতে হবে, কারণ এইটা রাজুকের একটা মেজর রোল আছে। এবং কত ফি হবে সেটাও সরকার ফিক্স করে দেবে, পেমেন্ট করবে বিল্ডিং ওনার, কারণ তার সেফটির জন্য এটা করা হচ্ছে এবং তার আতঙ্কের জায়গাটাও কিন্তু আমরা একটা বিশ্বাসের জায়গায় পরিণত করতে চাই। সেই বিল্ডিংয়ে যা যা কাগজ আছে সেটা দিবে, এরা মিলে চেক করবে, একটা চেকলিস্ট থাকবে এবং চেক করে একটা সার্টিফিকেট দেবে, সেটা বিল্ডিং ওনারকে দেওয়া হবে, বিল্ডিং ওনার ওটা রাজুকে জমা দেবে। এবং স্ক্রিনিং করার পর ওখানে কিন্তু লেখা থাকবে যে ভবনটা ভূমিকম্প সহনীয় কি সহনীয় না। ওখানে কিছু মার্কিং করে আমরা কালার কোড করে দিতে পারি যে গ্রিন বিল্ডিং মানে কোনো সমস্যা নাই, ইয়েলো বিল্ডিং মানে কিছু সমস্যা আছে, এরকম রেড বিল্ডিং মানে ভালো সমস্যা আছে। তো এই যে চিহ্নিতকরণ করে দিলে মোটামুটি কিন্তু ধরেন, আমি মনে করি যে এই ধরনের কাজটা যদি আমরা অনেক ইঞ্জিনিয়ারিং ফার্মকে নিয়ে একবারে শুরু করি, সময় লাগবে, এটা সত্যি কথাই। কিন্তু এখন থেকে ডাউন দি লাইন হয়তো 1 বছর বা 2 বছর পর আমরা বলতে পারবো যে ঢাকা শহরে যে 6 লাখ বাসা, তার মধ্যে কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট খারাপ। তাহলে কিন্তু একটা হচ্ছে সবাই জেনে যাবে তার বাসার অবস্থা কি, সেই অনুযায়ী সে কিন্তু লং টার্ম প্ল্যানিংটা করতে পারবে। এবং দরকার হলে এখানে ব্যাংকের লোন বা করে, মানে আমি যেটা চাচ্ছি যে সরকার থেকে ঝুঁকি, মানে এই দায়িত্বটা সাধারণ মানুষের প্রতি, কারণ সবারই মিলে তো করার কথা। আর এই ধরনের কাজ কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেক জায়গায় হয় এবং সেখানে কিন্তু লোকাল কমিউনিটির উপরেই এটা বর্তায়। কিন্তু আমি তো বললাম যে 1 কোটি থেকে 5 কোটি যে ফ্ল্যাট কিনছে তার জন্য আসলে 1 লাখ টাকা। স্যার, ধরেন একটা বিল্ডিং এর মালিকরা মিলে চিন্তা করলো যে আমরা এখন এরকম রাজি, আমি স্যারের কথা শুনলাম, আমি এখন এটা করতে রাজি, আমি কাকে ফোন করব, কার কাছে যাব? না, এটাই আমি বলছি যে রাজুককে একটা দায়িত্ব নিতে হবে। এবং আমি অলরেডি এক জায়গায় প্রস্তাব দিয়েছি সরকার উচ্চ মহলে যে রাজুক এই 8টা জোনে, প্রত্যেকটা জোনে কিছু ইঞ্জিনিয়ারিং ফার্মকে শর্টলিস্ট করে দিবে রাজুকের একটা সেন্ট্রাল কমিটি থেকে, কারণ এটা ট্রান্সপারেন্ট হতে হবে এবং সেখানে হয়তো আমরা ইনভলভ হতে পারি। সেই ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায় এগুলাকে শর্টলিস্ট করার পরে ওদের কাছ থেকেই এটা করাতে হবে। তাইলে হলো যে, এবং রেটটা ফিক্স করা থাকবে, কারণ যাতে ইউনিফর্মিটি থাকে এবং একটা রেসপন্সিবিলিটি থাকে। এবং এই ইঞ্জিনিয়ারিং ফার্মের কিন্তু অনেক দায়িত্ব, কারণ আপনি যদি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দেখেন 2012, ওখানে বলা আছে যে ইঞ্জিনিয়ারিং ফার্ম এই কাজগুলো করবে, পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে দে উইল বি লায়াবল। সো এই দায়বদ্ধতা কিন্তু আমাদের লতে আছে, কিন্তু লগুলো ইমপ্লিমেন্ট করা হয় না, সেটা তো আলাদা জিনিস। বাট আমার মনে হচ্ছে রাইট টাইম এখন লগুলোকে ইমপ্লিমেন্ট করা। যদি টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো থেকে কেউ সার্টিফিকেট নেই,
পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে দে উইল বি লায়াবল। স্যার এখানে মানুষের আপনি যে মাটির একটা কথা আপনি অলরেডি বললেন, একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আর একটা মাটি। সো আমাদের তো ঢাকা শহরে কিছু কিছু জায়গার মাটির যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন আসে। তো সেটা আসলে কতটা সমাধানযোগ্য সমস্যা, বা সেক্ষেত্রে কী করা যাবে? এমন কি করা যায় কি না যে কিছু কিছু এরিয়া বা এলাকাকে গভর্নমেন্ট যেন মার্কই করে দেয় যে এই এলাকাতে যতটুকু সম্ভব মানুষকে নিরুৎসাহিত করা যেন এইখানে মানুষজন অন্যদিকে যায়, বা ঢাকার ম্যাপটাকে বড় করা? আসলে ইনফ্যাক্ট রাজুকেরই একটা প্রজেক্টের আওতায় ঢাকাতে এরকম ১৮০০ পয়েন্টে আমরা টেস্ট করে আমাদের ঢাকার একটা ম্যাপ তৈরি করেছি। সেই ম্যাপের মধ্যে কিন্তু চিহ্নিতকরণ করা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ এলাকা। এবং আমি নামই যদি বলি, আমাদের যেরকম বসুন্ধরা, আফতাবনগর, ইস্টার্ন ল্যান্ডফিল প্রজেক্ট, জলসিটি প্রজেক্ট, এদিকে আছে আমাদের শিকদারের কিছু প্রজেক্ট হাজারীবাগে। তো এগুলো সব জায়গায় হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা, মাটির দিক থেকে মাটি খারাপ। কিন্তু যেটা আছে ইঞ্জিনিয়ারিং নলেজে কোনো খারাপ বলে কিছু নেই। এখানে যেটা করতে হবে, এমনি ঢাকার এই জায়গায় যদি ভবন নির্মাণ করতে চান বুয়েটের মধ্যে, এখানে মাটি খুবই ভালো। এখানে ভবন করতে গেলে ভূমিকম্প সহনীয় ভবন তৈরি করতে হবে। আর ওই সমস্ত জায়গায় করতে গেলে মাটিকে আগে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ প্রথমে ভূমিকম্প সহনীয় মাটি তৈরি, মানে মাটি গ্রাউন্ডটাকে তৈরি করতে হবে, ওর উপরে ভবন নির্মাণ করতে হবে। অনেকে মনে করে যে পাইল দিলেই বোধহয় ভূমিকম্প সহনীয় হয়ে যায়, তা না। আপনি যদি চিন্তা করেন, একটা চিকন লাঠি আছে, সেটা মাটির মধ্যে গেড়ে দিলেন এবং মাটিটা খুব নরম, যদি ভূমিকম্প দুলে মাটি বিল্ডিং ওই লাঠিটা কিন্তু সমানে দুলতে থাকবে, তো পাইলটা তাই। সেটা আমরা যে জন্য বলি মাটি ইমপ্রুভের ব্যাপারটা ওখানে কনসেপ্টটাতে, নিচে তো মাটি আটকানো থাকবে এই পাইলটা, উপরেও মাটিকে কিছুটা দুর্মুচ করে দিতে হবে। তো এই প্রক্রিয়া যদি করে তাহলে খারাপ মাটি তো করা সম্ভব। আসলে যেটা হয়েছে যে এখন আমি নিরুৎসাহিত কীভাবে করব, অলরেডি অনেক মানুষ এই জমিগুলো কিনে বসে আছে আফতাবনগর, বসুন্ধরা, জলসিঁড়িতে। তাদেরকে নিরুৎসাহিত না করে বরঞ্চ কীভাবে ওখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই উপায়টা বাতলানো হয়তো আমাদের জন্য ভালো হবে। স্যার মানুষের মধ্যে আমি যদি আমার একটা ক্লাস 5-এ পড়া একটা ছেলে, তাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের যেই নলেজ জ্ঞান, ভূমিকম্প কেন হয়, তাহলে আমরা স্যার সহজে কীভাবে বলতে পারি? আসলে ভূমিকম্পের অনেকগুলো কারণ আছে, বাট একটা হচ্ছে ম্যানমেড কারণ হয়। মানে ভূমিকম্প কিন্তু একটা হচ্ছে ন্যাচারাল কারণ। ন্যাচারাল কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীতে এরকম 7টা প্লেট আছে, প্লেটগুলো ভেসে বেড়াচ্ছে নিচে লাভার নিচে, এবং যখন একটা একটা থেকে এনার্জি বেশি হয়ে স্লিপ করে তখন ফেল করে। এটা সব মানে সহজ ভাষায় এটা ভার্টিক্যাল হতে পারে, হরিজন্টাল হতে পারে। আরেকটা হচ্ছে একটা নিচে প্লেটগুলো একটা নিচে আরেকটা ঢুকে যাবে। আরেকটা হচ্ছে কোথাও যদি আমি কোনো ন্যাচারাল ড্যাম তৈরি করি, লাইক আমাদের কাপ্তাই ড্যাম, অনেকেই বলে কাপ্তাই ড্যাম তৈরি করার পরে কিন্তু ওখানে কিছু কিছু ছোটোখাটো আর্থকুয়েক হয়েছে, এবং এরকম ওয়ার্ল্ডের অনেক ড্যাম আছে যার আশেপাশে কিন্তু ভূমিকম্প হয়। আর আরেকটা হচ্ছে ন্যাচারাল কারণ, সেটা আগ্নেয়গিরি, এটার কারণে ভূমিকম্প হয়। তো মেইনলি এই কটাই কারণ, 3টা ন্যাচারাল কারণ, একটা হচ্ছে আমাদের ম্যানমেড কারণ। স্যার ভূমিকম্পের ব্যাপারে কোন জিনিসগুলো, আপনার যেহেতু দীর্ঘ সময় রিসার্চ, পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং, যেগুলো আপনার কাছে মনে হয় মানুষ এখনো জানে না, বাট সামনে হয়তো আবিষ্কার করবে, আননোন ফ্যাক্টরগুলো আননোন ফ্যাক্টর বোঝা খুব মুশকিল। মানে ভূমিকম্প সবই নোন বলতে পারেন, এখন কোথায় হবে সেটা আননোন। কারণ এটা আসলে যদিও আমাদের রিসার্চার যারা এগুলো রিসার্চ করে তারা বলছে যে এখানে ফাটল আছে, ঢাকায় বাংলাদেশে 5টা ফাটল আছে, আরও হয়তো আননোন 2-3টা আছে। আমি মনে করি আমরা এখনও সব কিছু মাটির নিচে কী আছে আমরা জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আমি মনে করি ভূমিকম্পে সেই জন্য প্রিপেয়ারনেসটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। প্রিপেয়ারনেসের ব্যত্যয় নেই কোনো। স্যার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে ডেফিনেটলি যে কোনো ঘটনা যখন ঘটে তখন অটোমেটিক্যালি মানুষ বিজ্ঞান আর নন বিজ্ঞানের মধ্যে এবং ইসলামের মধ্যে একটা নিয়ে যায়। শেষে একটা গ্রুপ বলে যে এই দোয়া দুরুদ পড়ো, এই আমাদের হাদিস কোরআনে আছে যখন অপরাধ বাড়ে, পাপ বাড়ে, অশ্লীলতা বাড়ে, তখন ভূমিকম্প হয়। সো একটা মানুষের ফোকাস ওই দিকে চলে যায়। আবার আরেকটা গ্রুপ অফ মানুষ আছে যারা বলে যে এই কোনো প্রকৃতির খেয়াল রাখো না, মাটির খেয়াল রাখো না, নিয়ম কানুন মানো না, এবং তুমি খালি আল্লাহ বিল্লাহ করে লাভ নাকি। সো আপনি একদিকে যেমন আপনি একজন স্কলার ভূমিকম্পের বিষয়ে, বিজ্ঞানের দিক থেকে, ইঞ্জিনিয়ারিং দিক থেকে, আবার আরেকদিকে আপনি একজন ধর্মপ্রাণ মুসলমান। আপনি এই ব্যাপারে কি বলবেন যে ভারসাম্যটা কোথায়? আসলে ভারসাম্য তো রাখতে হবে। আসলে আপনার ন্যাচারাল মানে আল্লাহর জিনিসটাকে বিশ্বাস করতে হবে, আবার আপনি বিজ্ঞানও ব্যাখ্যা দিয়ে করতে হবে। কারণ আল্লাহ তো বলছে চেষ্টা করতে। আমি যদি এখন আমার বাসা বানাই, এভাবে বিশ্বাস করে পড়ে থাকবো আমি আল্লাহ প্রাণ, আমার বাসার কিছুই হবে না, তাহলে কিন্তু হবে না। আমাকে কিন্তু আল্লাহকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর সমস্ত নিয়মগুলোকে বিশ্বাস করতে হবে, সাথে সাথে আমাকে ভূমিকম্প সমানীয় ভবনও নির্মাণ করতে হবে, যেটা আমাদের বিল্ডিং করে দেয়। অর্থাৎ আমাকে একটা ব্যালেন্সের মধ্যে আসতে হবে। আমি যদি একদিককে ছেড়ে আরেক দিকে বেশি ধরি তাহলে কিন্তু সমস্যা আছে। তার মানে আমাকে আমার ধর্ম অনুযায়ীও আমাদের কাজ করতে হবে, কিন্তু আমি যদি আমার ভবনটাকে মানে কোনো রকম চেষ্টাই না করলো, আল্লাহ কিন্তু বলছে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কিন্তু আপনি ভাগ্য পরিবর্তন করার সময়, এটা কিন্তু বলা আছে। তার মানে আমার দুই কলি রক্ষা করতে হবে, হ্যাঁ, কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। আমি বললাম তো কোনো এক্সট্রিম জিনিসই আসলে ভালো না কোনো সময় পৃথিবীতে, আমি সেটাতে বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার, আজকে সময় দেওয়ার জন্য আপনাকে। আপনার ব্যস্ততার মধ্যে। ধন্যবাদ আল্লাহ আমাদের আপনাকে। সবাইকে হেফাজত করুন। জি।